আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত রোমহর্ষক। সে অনেক কাল আগেকার কথা। তখন বর্ষাকাল। সেদিন আবার সকাল থেকেই দুর্যোগ। পানপুর গ্রামের ধনা পণ্ডিত হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ধনা পণ্ডিত নাম হলেও আসলে সে ছিল চাঁড়াল পাড়ার বাসিন্দা। তখনকার দিনে সর্পাঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদী অথবা খালের জলে ভাসিয়ে দেওয়া হতো। ধনা পণ্ডিতের বেলাতেও সেই রকম তোড়জোড় হতে লাগলো। বড় বড় কয়েকটা কলা গাছ কেটে তারই মাঞ্জাসে ধনা পণ্ডিতকে দড়ি দিয়ে বেঁধে শুইয়ে দেওয়া হলো। তারপর সন্ধ্যের একটু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিজতে সকলে মিলে ধনা পণ্ডিতকে গ্রামের প্রান্তে কানা নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো। ধনা পণ্ডিতের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। স্ত্রী এবং দুটি ছোট মেয়ে ছাড়া আর কেউ ছিল না ধনার। ধনার বউ সারা রাত ধরে কান্নাকাটি করতে লাগলো। এর ঠিক দুদিন বাদে হঠাৎ দুপুরবেলা হৈ হৈ করে উঠল গ্রামের লোক। কি ব্যাপার? না, ধনা পণ্ডিত ফিরে এসেছে। তবে জীবিত অবস্থায় নয়, মৃতই। যারা খবর দিল তাদের মুখে এই কথা শুনে সবাই ছুটল নদীর ধারে। গিয়ে দেখল সেই কলার মাঞ্জাস আবার ফিরে এসেছে এবং মাঞ্জাসে ধনা পণ্ডিত মৃত ও একই রকম অবস্থায় শুয়ে আছে একভাবে। সত্যই চমকপ্রদ ব্যাপার, কারণ এই 3 দিনে ধনা পণ্ডিতের চেহারার এতটুকু বিকৃতি ঘটেনি। ধনার বউ তো ধনাকে দেখে আবার আছাড় কাছাড় করে কান্নাকাটি শুরু করলো। ধনার বউ বলল, ও নিশ্চয় মরেনি, সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে। তোমরা ভালো রোজা বদ্যি ডাকো না, ঘরে নিয়ে চলো না কর্তাকে। কিন্তু ঘরে নিয়ে চলো বললেই তো আর ঘরে নিয়ে যাওয়া যায় না। গ্রামের ঘরে শুভ অশুভর বিচার একটা আছে। অবশেষে অনেক ভাবনা চিন্তার পর সকলে ঠিক করলো গ্রামের বাইরে শ্মশানের ধারে একটা চালা ঘর আছে। সেই চালা ঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সকলে মিলে পালা করে দিন রাত জেগে পাহারা দেবে ধনাকে। এবং সেই ফাঁকে ভিন গাঁ থেকে কিছু রোজা বদ্যি নিয়ে এসেও দেখবে। এই যুক্তি করে সবাই মিলে ধরাধরি করে ধনাকে শ্মশানের চালাঘরে নিয়ে রেখে এলো। ধনার বউ বলল, কর্তাকে অমন করে আর বেঁধে রাখবার দরকার নেই, বাঁধনটা খুলে দাও। তাই করা হলো। ধনার বউ বলল, একটু গরম দুধ খাইয়ে দিলে হতো না? এ ব্যাপারে অবশ্য আপত্তি করলো অনেকেই। বলল, মৃত মানুষকে আবার কে কবে দুধ খাওয়ায়, আর দুধ খাইয়ে লাভই বাকি। মৃতের মুখে দুধ ঢাললেও সে দুধ তার পেটে তো পৌঁছবে না। ধনার বউ বলল, তবু দেখি না, যদি ভেতরে প্রাণ থাকে, যদি খায়। এইসব করতে করতেই সন্ধে গড়িয়ে গেল। একটা চিমনি লণ্ঠন জেলে গ্রামের জনাচারেক যুবক সেই রাত্রিটা ধনাকে পাহারা দিয়ে জেগে থাকতে রাজি হলো। পাশের গ্রাম থেকে বড় একজন সাপের রোজাও এলো। এসে বলল, না বাপু, এ মরেই গেছে, একে বাঁচানো আমার কর্ম নয়, যাও আবার একে ভাসিয়ে দিয়ে এসো। এরপর একজন কবিরাজ এলেন। তিনিও বললেন, না, 3 দিন আগেই মরেছে মানুষটা, কিন্তু কেন যে পচ ধরেনি তা তো ভেবেই পাচ্ছি না। যাই হোক, সন্ধ্যার পর ধনার বউ এক বাটি গরম দুধ নিয়ে এলো। সঙ্গে নিয়ে এলো ছোট মেয়ের দুধ খাওয়াবার ঝিনুকটা। এছাড়া খাওয়াবেই বা কী করে? ধনা তো চুমুক দিয়ে খেতে পারবে না। ধনার বউ তবু জেদ করেই ঝিনুক ভর্তি দুধ নিয়ে ধনার মুখে গুঁজে দিল। আশ্চর্য ব্যাপার,
যেন কোনো এক জাদু মন্ত্র বলে সেই দুধ শুষে নিতে লাগলো ধনা। সে দুধ শেষ হতেই আবার এলো দুধ, ফের এলো। খবর রটে গেল গ্রামময়। তখন মানুষের পুকুর ভরা মাছ ছিল, মড়াই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। কাজেই দুধের অভাব ছিল না। প্রায় প্রত্যেক বাড়ি থেকেই 2-1 ঘটি করে দুধ আসতে লাগলো ধনার জন্য। গ্রামের লোকেরাও ঘরের কাজ ফেলে রেখে সবাই এসে সেই রাত দুপুরে জড়ো হলো শ্মশানে ধনার দুধ খাওয়া দেখতে। সর্বসাকুল্যে হিসেব করে দেখা গেল প্রায় 30 দুধ খাওয়ানো হয়েছে ধনাকে। অথচ পেটে হাত দিয়ে দেখা গেল যেমনকার পেট তেমনই পড়ে আছে। এ একটা রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। প্রত্যেকে এক বাক্যে বলল, নিশ্চয়ই কোনো দানতে ভর করেছে ধনাকে। অতএব আর নয়, এবার ওকে চিতার আগুনে পুড়িয়ে দাও। এই কথা শুনেই ধনার বউ তো কেঁদে কোকিয়ে উঠল। সকলের পা জড়িয়ে ধরে বলল, না গো না, আমার কর্তা ঠিক বেঁচে উঠবে, ওর কিচ্ছু হয়নি। দোহাই তোমাদের, ওকে বেঁচে উঠবার একটু সময় দাও। তাছাড়া ও তো কারো ক্ষতি করেনি। না হয় ওর দুধ খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, হাজার হলেও 3 দিনের খিদে। গ্রামের লোক সকলে না হলেও অনেকেই বলল, তা অবশ্য ঠিক। আর গ্রামের ভেতরেও যখন নেই, তখন দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এই বলে সবাই ফিরে এলো। রইল শুধু 4 জন। রাত্রি তখন কত তাকে জানে। বর্ষাকাল, আকাশ এক সময় মেঘে ঢেকে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ। সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাসে সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ঘরের ভেতর যে চিমনি লণ্ঠনটা ছিল সেটাও এক সময় নিভে গেল ধূপ করে। ওদিকে গ্রামের ভেতর থেকে তখন প্রচণ্ড এক কোলাহল ভেসে আসতে লাগলো। সেই কোলাহলের শব্দ শুনে এরা 4 জনেই তখন পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি হলো বলো তো? কি জানি, যা বর্ষার দাপট, বান এলো না ঝড়ে কারো চালা উড়িয়ে নিয়ে গেল। কিন্তু তাই যদি হয়, তাইলেই বা এত হট্টগোলের কি আছে? আর বান যদি আসবে, তাহলে তো বানের জল এতক্ষণে এখানেও গড়িয়ে আসতো। একজন বলল, মনে হচ্ছে গ্রামে কোনো বিপদ ঘটেছে। আরেকজন বলল, ডাকাত ফাকাত পড়েনি তো? না না, এই ভয়ঙ্কর দুর্যোগের ডাকাতি। তাছাড়া আমাদের গ্রাম হচ্ছে গরিব দুঃখের গ্রাম, এই গ্রামে কি ডাকাত পড়বে? তাহলে কি করা যায়? কিছু তো ভেবে পাচ্ছি না রে ভাই। এ যা দুর্যোগ, এই দুর্যোগে কেউ যে একজন গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসবে, তাও তো সম্ভব হচ্ছে না। বিশেষ করে এই রকম অবস্থায় পাহারাদারি ফেলে রেখে যাওয়াটা কি ঠিক? অবশেষে ঠিক হলো, ওদের ভেতর থেকে 2 জনে বসে এখানে পাহারা দেবে, আর 2 জন গিয়ে খবর নিয়ে আসবে ব্যাপারটা কি এবং কিসের এত গোলমাল। এমন সময় হঠাৎ সশব্দে একটা বাজ পড়ল আর বিদ্যুৎ চমকালো। আর বিদ্যুৎ চমকাতেই সেই আলোয় ওরা যে দৃশ্য দেখতে পেল, তাতে 4 জনেই লাফিয়ে উঠল একসঙ্গে। দেখল শূন্য মাঞ্জাসটাই শুধু পড়ে আছে, কিন্তু মৃতদেহের কোনো অস্তিত্ব নেই। যেই না দেখা, অমনি বাবারে মারে করে দৌড় দিল একসঙ্গে সব। কিন্তু এই জলে ঝড়ে কি কাদার রাস্তায় ছোটা যায়? তবুও প্রাণপণে ছুটল সবাই গ্রামের দিকে। তখন শেষ রাত। গ্রাম শুদ্ধ লোক তখন লাঠি, সরকি, কাস্তে, কুড়ুল নিয়ে ছুটোছুটি করছে চারদিকে। কি ব্যাপার? মাঝরাত্রিরে হঠাৎ নাকি ধনা পণ্ডিত এসে লাথি মেরে ঘরের দরজা ভেঙে ওর বউয়ের কাছ থেকে ছোট্ট মেয়েটাকে কেড়ে নিয়ে গেছে। সেই জন্যই এত ছোটাছুটি ও খোঁজ রব। কিন্তু সারা গ্রাম তোলপাড় করেও কোথাও মেয়েটির বা ধনা পণ্ডিতের কোনো হদিশই পাওয়া গেল না।
এরা চারজনেও তখন ধনা পণ্ডিতের অন্তর্ধান রহস্যটা বলল সকলকে। শুনে সবাই খুব বকাবকি করলো ওদের। বলল, কোথায় ছিলে তোমরা? ঘুমোচ্ছিলে নাকি? চোখের সামনে থেকে একটা মৃতদেহ উঠে এলো আর তোমরা কেউ দেখতেই পেলে না? যদি তোমাদেরকেই মেরে ফেলতো? আমরা তো ভেবেছিলাম তোমাদের চারজনকে শেষ করে তবেই ও এখানে এসেছে, তাই শ্মশানের দিকে তোমাদের খোঁজ নিতেও কেউ যায়নি। এইভাবেই ভোর হলো এবং দুর্যোগও একটু কমলো। সকলে তখন অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শ্মশানের সেই চালাঘরের দিকেই চলল। গত রাত্রের ব্যাপারে সকলেই খুব আতঙ্কিত, কেননা ধনা পণ্ডিতকে কোনো রকমে খুঁজে বার করতে না পারলে সমূহ বিপদ, আর সেটা সকলের। তাই সবাই চালাঘরের কাছে এলো, কিন্তু এসেই তারা স্তম্ভিত হয়ে গেল। দেখলো চালাঘরের ভেতর কলার মাঞ্জাসে কর্দমাক্ত ধনা পণ্ডিত আগের মতোই শুয়ে আছে, আগের মতোই সে মৃত। তবে তার সারা দেহে চাপ চাপ রক্তের দাগ, গালের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। উফ, কি বিভৎস সেই দৃশ্য! ও রক্ত যে কার তা বুঝতে পারল সকলেই। আর তো কোনো উপায় নেই, অনেক দেরি হয়ে গেছে তখন। তবুও ধনাকে যে পাওয়া গেছে এই রক্ষে গ্রামবাসীরা আর একটুও দেরি না করে ধনা পণ্ডিতের দেহটা চিতার আগুন জেলে পুড়িয়ে ফেলল।